যে ধরেন আইসিটিতে এইবার শেখ হাসিনারে ফাঁসি দিচ্ছেন না, তো সেই আইসিটিতে শেখ হাসিনা তো সুতরাং সারা জীবন বাইচা থাকবে না, তো নতুন একটা সংসদ আসবে, উনার নামেও শোক প্রস্তাব নেওয়া হবে। তার মানে আইসিটিতে কিছু হওয়া না হওয়া, কোনো আদালত কাউরে দোষী সাব্যস্ত না করা এইটা আরেকটা কম্পিটেন্ট আদালত কর্তৃক সেইটা বাতিল না হওয়া সত্ত্বেও সংসদ তার নামে শোক প্রস্তাব নিতে পারে, সংসদ তারে ভালো কইতে পারে, অসুবিধা তো কিছু নাই, তাই না? আপনারা তো পারেন। কে জানি একবার বাংলাদেশের পার্লামেন্ট সম্পর্কে বলছিল যে বাংলাদেশের পার্লামেন্ট শুধু পুরুষকে নারী বলতে পারে না, নারীকে পুরুষ বলতে পারে না, তারা সব পারে তো এই ক্ষেত্রে বাংলাদেশের পার্লামেন্টে সংসদ নেতা দিয়ে আপনারা প্রতিস্থাপিত করতে পারেন। যাই হোক, এটা আপনারা শোক প্রস্তাব নিবেন না নিবেন, কি করবেন না করবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আপনাকে সামনে ব্যাপারটা একটু বলে রাখলাম। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম যে ডেপুটি স্পিকার হয়েছেন হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ফুটবল প্লেয়ার। 1974 সালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়াচক্রকে ওই বছর 4-0 গোলে হারিয়েছিল। লিজেন্ড ইজ দ্যাট, কারণ 74 সালে আমার জন্ম, আমি সেই সময় মাঠে উপস্থিত ছিলাম না। এখনকার মতো ডিজিটাল ফুটপ্রিন্টও আসলে পাওয়া সেই সময়ের জন্য অসম্ভব, কিন্তু আমি পত্রপত্রিকাগুলি দেখছি ওই 4 গোলের মধ্যে তিনি একটি পর্যায়ে গোল দিয়ে ওইখানে বৈশা থাকা শেখ কামাল, যে যাকে বলা হয় যে শেখ কামালের বা সেই সময় কাউকেই, শেখ বংশের কাউকেই কোনো কিছু বলা যেত না, ধরা যেত না, ছোঁয়া যেত না, এরকম একটা অবস্থা। সেই সময় কিন্তু তিনি তাকে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন যে গোল 4টা। এইটা ঢাকা স্টেডিয়াম পাড়ায় আমরা যখন 80-র দশকে খেলা দেখতে গেছি তখনও এটা খুব মানে একটা উজ্জ্বল স্মৃতি হিসাবে সবার কথিত। তিনি এরকমই মুক্তিযোদ্ধা, তিনি কাউকে কেয়ার করতেন না। তার একসময় তিনি বিএনপি থেকেও নতুন বিএনপি করতে চেয়েছিলেন, যেটাকে সংস্কারপন্থী বিএনপি বলা হয়, কিছুটা করেছিলেন। বিএনপিতে তিনি এক ধরনের অপাঙ্ক্তেও হয়েছিলেন। এবারও তিনি নমিনেশন পাবেন কি পাবেন না সেটা নিয়ে তিনি কথা বলছিলেন। আমার সাথে এবার দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন যে আমি হচ্ছে এই পার্লামেন্টের সবচেয়ে সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ লোক। সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবকে স্পিকার বানানো হয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার এই নিয়োগকে সবাই বলতে অনেকেই এটাকে স্বাগত জানিয়েছেন। তার নিয়োগকে মনে করছেন যে এটা ভালোই হয়েছে। তাকে যখন জানতে চাওয়া হচ্ছে, তার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে যে প্রথম পার্লামেন্ট কেমন দেখলেন, তখন তিনি একটা কথা বলেছেন। এই কথাটা একটু পরেই শোনায় আপনাদের। পাইছি, পরে শোনাই। প্রথম দিনে যে বিরোধী দল ওয়াকআউট করলো, এইটা সম্পর্কে স্পিকার বললেন, ওয়াকআউট সংসদের একটা প্রচলিত রীতি। বিরোধী দল তার অধিকার থেকে এটি করতে পারে। বিরোধী দল থাকতে আমরাও করেছি, তবে অধিবেশনের প্রথম দিন এটি না করলেও হতো। এরপরও গতকালে বিরোধী দল মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের ভেতর স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে। রেওয়াজ নতুন 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 বন্দোবস্তে বা নতুন ইয়াতে সব রেওয়াজ মানতেই হবে। আর আমাদের রেওয়াজ এমন কিছুই না যেটা রোজেটা পাথরের রেখা, যেটা আমাদের মানা যাবে না, এটা চলতেই পারে। এবারের সংসদ নানাভাবে আকর্ষণীয় হবে, সেই কথায় আমি আপনাদের একটু আসতেছি। কিন্তু একটা জায়গায় একটু বলে নেই, এবারের সংসদ কিন্তু অন্য দিক দিয়ে একটু বিচিত্র। কারণ এবারের সংসদে 200-র বেশি সদস্য, মানে বিএনপি তো 210টা বা আরো কয়েকজন যারা আছেন, যে যারা থেকে নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও কয়েকজন এবার 2টা শপথ নেন নাই। 210-12 জনের মতো 2 শপথ নেন নাই। আবার 70-80-90-82-85-85-র মতো, আচ্ছা সংখ্যা মাফ করে দিয়েন, এই 85 বা 90 জন জামায়াতে ইসলামী এবং এনসিপি, তারা আবার 2টা শপথ নিয়েছেন। 2 শপথের সদস্য আছে, 1 শপথের সদস্য আছে। আমাদের জ্ঞানী আইনজীবীরাদের মধ্যে কেউ কেউ বলতেছেন যে 2 শপথ নিছে, দ্বিতীয় শপথ নেওয়ার ফলে প্রথম শপথ বাতিল হয়ে গেছে। খুলে বলি একটু না, জামায়াতে ইসলামী এবং এনসিপি শপথ নিছে হচ্ছে সংসদ সদস্য হিসাবে, এমপি হিসাবে। আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ নিছে। আইনজীবীদের মধ্যে তারা বলতেছে যে এটা তো
এরকমই শপথ নেওয়ার কথা, এটা তো ইয়েতে ছিল, সেই জন্যই আমরা এরকম নিছি, কথা সত্য। কিন্তু আরেকজন বলতেছে আপনি যখন সংসদের শপথ নিতেছেন এমপি হিসাবে, তখন এই সংবিধান সমুন্নত করার শপথ নিতেছেন। এখন সংবিধান সংস্কারের শপথ আবার আপনি নিবেন, তখন আবার সংবিধানের নেওয়া শপথ থাকে কিনা, পেঁচটা বুঝতেছেন? আমি সোজা ভাষায় যেটুকু বুঝতেছি, ধরেন আপনি শপথ নিছেন এমপি হিসাবে, এমপি হিসাবে শপথ নিয়া পরের শপথটা নিতেছেন না, এমপি হিসাবে শপথ নিছেন, বলছেন হচ্ছে এই যে কাগজপত্রগুলি আপনি গুছায় গাছায় রাখবেন, রক্ষা করবেন, এই কাগজ দিয়ে দেশ চালাবেন। এর পরের শপথটা আপনি নিতেছেন এই কাগজগুলি আপনি সিরা কুটি কুটি করে ফেলবেন এবং নতুন করে একটা এই যে নতুন আমার এই যে নতুন করে একটা লিখবেন, এরকম করে একটু লিখবেন টিখবেন। এই শপথটা নিলে ওই শপথটা থাকে কিনা, জ্ঞানীগুণী লোকরাই কিন্তু বলতেছে, আমি না, এই শপথটা নিলে ওই শপথটা থাকে কিনা। এদিকে আবার বিএনপি এইটা বইলা, আগে একটু বলে নি, জামায়াত এনসিপি আবার এই দুইটা শপথ নিতেছে কেন? কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উনাদের মিল্লা যে সংবিধান সংস্কার কমিশন করছে, সবাই মিলে যে এটার মধ্যে একমত হয়েছে, ওটার মধ্যে সবাই মিলে এটাতেই একমত হয়েছে যে আমরা দুইটা শপথ নিব ওই দিন, একটা সংবিধান সংস্কার করার শপথ নিব, একটা সংবিধান রক্ষা করার শপথ নিব। তো জামাত ইসলামী ঠিকই আছে, এনসিপি ঠিকই আছে। ওদিকে আবার বিএনপি ওই আইনজীবী ধরেন ডক্টর শাহদিন মালিক সহ আরো আমার সাথে ব্যারিস্টার সারা হোসেনেরও কথা হইতেছিল, তো উনারা বলতেছেন যে না, ওই শপথটা নিলে এই শপথটা নেওয়ার দরকার নাই, মানে বা আপনি যদি দ্বিতীয় শপথটা নেন, সংবিধান সংস্কারের শপথটা নেন, তাহলে সংবিধানের সংস্কার আপনার বাতিল হয়ে যাবে, এটা টিকবে না। তো আমরা আর কি করব? আমরা বলবো যে হ্যাঁ আমরা এই শপথ নিতে পারবো না, বিএনপির বক্তব্য। তো বিএনপিও ঠিক আছে, তাই না? কিন্তু ঘটনা হইতেছে দুই শপথের এমপিরা কি বেতন একটু বেশি পাবে, বেতন একটু কম পাবে? এক শপথের এমপিরা কি করবে আমি জানি না, মানে এটা নিশ্চয়ই আমরা দেখতে থাকবো। এদিকে এমপিরা বেতনের প্রসঙ্গে মনে পড়লো, এমপিদের মধ্যে ওরা কিন্তু বলে রাখছেন যে তারা গাড়ি নিবেন না, কথাগুলি যাদের থেকে আসছে তাদের পরে গাড়ি নিতে হয় কিনা, তারা গাড়ি নেয় কিনা, ওইটা আরেকটা দেখার জিনিস হবে। কিন্তু শুনছি বাড়ি নিছে কেউ কেউ, এখন গাড়ি না নিলেও বাড়ি নেওয়া যাবে, বা বাড়ি সবাই নিবে। বিরোধী দলের নেতার বাড়িতেও নাকি লোকজন, বিরোধী দলের নেতা উঠতেছেন বা উঠে যাচ্ছেন, উঠবেন, বাড়ি বরাদ্দের কথা বলা হয়েছে। মানে গাড়িটার সাথে কি শত্রুতা, নাকি একটু কম কম নিচ্ছেন, এটা ভালোই, আমার কাছে ভালোই লাগে ভাই। আপনারা এই যে কি বলেন, অনেক উঁচা উঁচা বড় বড় গাড়ি চলেন খালি এমপি হওয়ার জন্য, সেটা যে আপনারা নিবেন না, যদি না নেন, এটা ভালোই। অন্যদিকে জনাব হাসনাত আবদুল্লাহ, এনসিপির একজন এমপি, উনি ওই খেজুর, সরকারি খেজুর কোনটা কোথায় যায় বইলা বেশ উনি ভাইরাল হয়েছেন। অন্য এমপিদের ওই খেজুর কীর্তি একটু কঠিন করে দিচ্ছেন বলে মনে হয়েছে। কিন্তু এই জাতীয় জিনিস আমরা কাছাকাছি জিনিস, ব্যারিস্টার সুমন কিন্তু তার এগুলি করা, তার সরকার চেঞ্জ করার সময় তারে যে কত দিন ধরে জেলে রাখছে বা জেলে থাকতে হচ্ছে, সেটা থাকা বন্ধ করে নাই। আমরা হাসনাত আবদুল্লাহর উদ্যোগটারে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মানে ভালো মনে হয়। হাসনাত আবদুল্লাহ যে যদি যা কিছুই বরাদ্দ পান, যা কিছুই কাজ হয়, সেগুলি জনগণের সামনে যদি বলতে থাকেন, করতে থাকেন, সেটা ভালোই, এবং অন্যান্য এমপিরা যদি সেটা ফলো করেন, সেটা আমার কাছে ভালোই মনে হয়। এইবার কিন্তু মানে শেষ দিকের মানে সংসদ নিয়ে শেষ দিকের প্রসঙ্গে আসি। এইবার কিন্তু সংসদের চেহারাটা নানা কারণে অন্যরকম। যেমন দেখেন, একটা অনেক কম বয়সী একজন এমপি আছেন, হান্নান মাসুদ এনসিপির এমপি। দুর্গম হাতিয়া থেকে তিনি এমপি নির্বাচিত হয়ে আসছেন। এমপি নির্বাচিত হয়ে আসার পরে তার সাথে আমার দেখা হয়েছিল। আমরা ঠিকানা পক্ষ থেকে ঢাকায় গিয়ে 2জন এমপি এবং আইনজীবী, রাজনীতিবিদ, তাদের সাথে আমরা বসছিলাম একটু কথা বলার জন্য। হান্নান মাসুদ আমি আলাদা করে জানতেও চাইছিলাম যে আপনি ইলেকশনটা কেমন দেখলেন, কেমন করলেন। তো উনি মানে আমার হান্নান মাসুদের কথা ভালো লাগছে কেন, বা আমি হান্নান মাসুদের দিকে তাকায় আসি কেন, উনি যা কিছু করেন বা যা কিছুই বলেন, পুরোটাই হচ্ছে তার যে ভোটার আছেন তার উপর ভিত্তি করে, তার যে লোকজন আছে তার উপর ভিত্তি করে বলছেন। আমি হান্নান মাসুদের মতো জনপ্রতিনিধিকে আসলে দেখতে চাই।
তারা স্থানীয় জনগণের জন্য ব্রিজ বানায় দেবো, রাস্তা বানায় দেবো, এসব মানে এগুলি কি বলে, যেই কাজ তার না, যেই কাজ মানে যার না, তা নিয়ে কথা না বললাম। আসলে তারা ওই জনপদটার, ওই মানুষগুলার স্বার্থে কতটা কথা বলতে পারে, রাষ্ট্রের কাছ থেকে ওই মানুষগুলির, ওই পিছিয়ে পড়া জনপদের জন্য কি বাইর করে নিয়ে যেতে পারে, সেইটা দেখার জন্য আমি খুব আশায় আছি। আমার কাছে মনে হইতেছে যে এই হান্নান মাসুদদের মতো মানুষের, অবশ্যই হাসান আবদুল্লাহর কথাও বলতে হয়, যে বা এই রকম তরুণদের যোগ হওয়া সংসদে, যারা কোনো ফ্যামিলি লিগেসি, পার্টির প্রধান হওয়া না, যারা আসতেছেন এরকম, তারা এই পার্লামেন্টের একটা, আমার কাছে একটা পজিটিভ দিক মনে হয়। এখন আতিক মুজাহিদ আছেন, কুড়িগ্রাম থেকে নির্বাচিত আরেকজন এমপি, এনসিপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন, তিনিও একজন তরুণ, তারও আসলে একটা লিগেসি থেকে আছেন। আক্তার আছেন, নাহিদ আছেন, আমি এনসিপির 6 জনের কথাই বললাম। ওখানে আবদুল্লাহ আমিন আছেন নারায়ণগঞ্জে। আমি এই 6 জনের কথা বলার পাশাপাশি মানে জামায়াতে ইসলামী থেকেও যারা আসছেন, যারা বিএনপি থেকে আসছেন, যারা কোনো একটা বড় দলের বড় মার্কা না, নিজস্ব কেরিশমায় যারা পাশ করে এসছেন, তাদের সবাইকে আমি আসলে অভিনন্দন জানাই। এই ক্ষেত্রে রুমিন ফারহানার কথা আমি পরে আসছি। আমি আমির হামজার কথায় আসতে চাই। আমির হামজা বড় দল থেকে আসছেন, জামাত ইসলামী থেকে আসছেন, ওটা জামাত ইসলামের কুষ্টিয়ার একটা জায়গা থেকে, সেখানে জামাত ইসলামের একটা বড় ঘাঁটিও আছে। কিন্তু আমি আমির হামজাকে বলবো যে দেখেন জনাব হামজা, আপনি অনেক কথায় অনেক সময় অনেকবার ভাইরাল হয়েছেন, পরে আবার বলেছেন যে অনেকদিন জেলে ছিলেন, মাথার মধ্যে হাত দিয়ে বলছেন যে মাথা, মানে এখন মাথা ঠিক হয়েছে তো না? আমি আশা করি যে মাথাটা একটু ঠিক হয়েছে। মানে কোন সিনেমার স্টার তারকা দেখতে কেমন, কাকে কেমনে কে বানাইছে, তারপরে এগুলির মানে এগুলি তো আছেই, এগুলিও নিশ্চয়ই বলবেন আপনার, আরও তো আপনার এগুলো বলতেই হবে বা বলবেনও নিশ্চয়ই। পাশাপাশি স্থানীয় জনগণ যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, তাদের জন্য যেটা বললাম, লবি করে কি বাইর করা যায় সেটা আপনি নিশ্চয়ই চিন্তা করবেন। ব্যারিস্টার রুবিন ফারহানার কথা আলাদা করে বলতেই হবে। ব্যারিস্টার রুবিন ফারহানাকে 3-4 রকমের প্রতিপক্ষকে আসলে যুদ্ধ করতে হয়েছে। ব্যারিস্টার রুবিন ফারহানার মানে তিনি নারী, তাকে আবার তার দল, এতদিন যে দল তিনি করছেন বিএনপি, তাকে থেকে তো নমিনেশন দেওয়া হয়ই নাই, এবং মানে বিএনপির পক্ষ থেকে যেখানে তাকে পাওয়া হয়েছে সেখানে তাকে আসলে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। অনলাইনে যা তার বিরুদ্ধে চলছে সেটা তো আসলে মানে মানে তার বিরুদ্ধে এনসিপির যারা সমর্থক আছে, জামায়াতের যারা সমর্থক আছে, তারাও তাকে অনলাইনে ট্রল করতে করতে তার অবস্থা খারাপ করছে। বিএনপির লোকজনও তাকে যা তা বলছে, তার বিরুদ্ধে তিনি যাকে মানে যেই জোট সঙ্গীকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপির, তিনিও সাংঘাতিক রকমভাবে মানে তিনি যাতে নির্বাচিত বা তার বিরুদ্ধে যাতে একটা শক্ত প্রতিপক্ষ হয়, বা মানে খালি ভোটের লড়াই না, ভোটের বাইরেও অনেক লড়াই তাকে আসলে করতে হয়েছে, সেই লড়াইটা তিনি জিতে আসছেন। রুবিন ফারহানা এর আগে পার্লামেন্টে ছিলেন, কিন্তু ছিলেন সংসদীয় দলের মানে কি সংরক্ষিত নারী আসনের এমপি প্রতিনিধি হিসাবে, ছিলেন হচ্ছে একটি দলের, আমি এটাকে বলবো হচ্ছে যে একরকম দয়ার দান পাওয়া সংসদ সদস্য হিসাবে। এবার তিনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। আমরা আশা করব ব্যারিস্টার ফারহানা তার যে রাইটিয়াস পজিশন এবং তার এলাকার মানুষের জন্য যে পজিশন, সেইটা পুরোটা দুইটাই তিনি বজায় রাখবেন। সবশেষে আমার বন্ধু আন্দালিব রহমান পার্থের কথা বলতে হয়। একরকম সবাই নিশ্চিত ছিলেন যে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হতে যাচ্ছে, আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হবেন এটা ভেবে, যেহেতু বন্ধু সেই জন্য মানে আমি পার্থ নির্বাচিত হলে মিষ্টি খাবো না ঝাল খাবো নাকি টক খাবো, সেইটিও মানে অনেক রকম চিন্তা করেছিলাম, কিন্তু আসলে পার্থ মন্ত্রী হন নাই। পার্থর জন্য মন্ত্রী না হওয়াটা কি মানে ভালো হইল, মানে আশীর্বাদ হইল? পার্থর জন্য মন্ত্রী না হওয়াটা কি অনেক তার রাজনীতির জন্য অনেক কষ্টের হইল? সেটা কিন্তু আসলে সময়ই বলে দেবে। কিন্তু আন্দালিব রহমান পার্থের কাছে আমার আশা যে আন্দালিব রহমান পার্থ যেরকম পার্লামেন্টেরিয়ান হয়ে 2009 সাল থেকে যিনি মানুষের মানে আমার কাছে মনে হয় আন্দালিব রহমান পার্থের দেয়া ওই 2009 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে সালমান এফ রহমানের বিরুদ্ধে দেওয়া, মানে সালমান এফ রহমান বিরুদ্ধে দেওয়া বক্তব্যটা বেশি ভাইরাল হয়েছিল, সেইরকম জোরালোভাবেই তার অবস্থান থাকবে। তিনি মন্ত্রী হয়েছেন বলে তাকে সরকারি বেঞ্চে, মানে যেটাকে বলে হচ্ছে ট্রেজারি বেঞ্চে তাকে বসতে হবে না।
আন্দালিব রহমান পার্থ আমি আশা করব যে একটা ভালো পার্লামেন্টেরিয়ান একটা পার্লামেন্টকে কতটা মানে কার্যকর রাখতে পারে সেইটা উনি দেখাই দিবেন আর কি। আমি মেজর হাফিজের কথা বলেছি, এবার যে ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনিও একরকম মানে পরিচিত বন্ধু বলা যেতে পারে, বন্ধু ভাই। তো আমরা কায়সার কামালেরও সাফল্য চাই, মেজর হাফিজের কথা তো বললামই, কিন্তু আমরা চাই যে আপনারা নিরপেক্ষ থাকবেন। স্পিকারের চেয়ারটা যে একটা নিরপেক্ষতার চেয়ার, সেটা আপনারা আবার প্রতিষ্ঠা করবেন। শুধুমাত্র সরকারি দলের দিকে না তাকিয়ে থেকে বিরোধী দলের কথাও আপনারা বলতে দিবেন। আজকের উচিত কথা শেষ করি আমার প্রিয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলে। মানে আজকের উচিত কথার শেষ প্রসঙ্গ, কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে আমার ধারণা অনেকের একটু আগ্রহ থাকবে। সে আগ্রহটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আসলে বিএনপি রেখে দিবে নাকি। কারণ যদি ব্যাপারটা এরকম হয়, বিএনপির লিখে দেয়া ভাষণ উনি এত আগ্রহ করে, এত মজা করে, এত হেসে হেসে, এত এনজয় করে উনি পড়তে পারেন, তাহলে এই উনাকে বদলানোর দরকারটা কি? মানে উনাকে 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 বদলায়া কি অর্জন করবে বিএনপি আসলে? আরেকজন ধরেন দলের ত্যাগী নেতা, অনেক পুরনো নেতা, অনেক সিনিয়র কাউকে রাষ্ট্রপতি বানাবেন? তো অনেক সিনিয়র পুরনো নেতা, ত্যাগী নেতা রাষ্ট্রপতি বানানোর অভিজ্ঞতা তো বিএনপির খুব ভালো না, মানে অ্যাটলিস্ট ভালো না বলে আমরা জানি। বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানাইছিলেন না আপনারা? অল্প কিছুদিনের মধ্যে তো তাকে শুধু রাষ্ট্রপতি পদ থেকে আপনারা তাকে পদত্যাগে বাধ্য করেন নাই, একটা রেল লাইন ধইরা, সেইটা আবার আমার সাবেক অফিস থেকে অনেক দূরে না, একটা রেল লাইন ধইরা তাকে দৌড়ায় যেতেও বাধ্য করছেন, মনে পড়ে? সুতরাং দরকার কি? শাহাবুদ্দিন সাহেব তো আপনাদের এই যে লিখে দেওয়া ভাষণ মনোযোগ দেওয়া পড়েন, হাসেন, অনেক স্লোগানের মাঝখানেও তিনি তার পড়া অব্যাহত রাখতে পারেন। তিনি সাক্ষাৎকার দেন, সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপির কারণে কিভাবে তিনি মানে থেকে যেতে পেরেছেন, রক্ষা করতে পেরেছেন সংবিধান, রক্ষা করতে পেরেছেন বিএনপিকে। তো উনি থাকুক, অসুবিধা কি? অন্যদিকে তো বিবিসি কয়েকদিন আগে, 8-10 দিন হবে, 8-10 দিন আগে একটা প্রতিবেদন করলো যে তাদের নাকি ইচ্ছা নাই, মানে বিবিসির প্রতিবেদন বলতেছে তাদের নাকি ইচ্ছা নাই রাষ্ট্রপতিকে চেঞ্জ করার। আমি একটু আমার এজাম্পশনটা বলি, বিএনপির কিন্তু কিছু আসে যায় না, শাহাবুদ্দিন চুপ্পু থাকুক আর চেয়ে থাক, বিএনপির আসে যায় না কিছু। এই রাষ্ট্রপতি থাকলে বিএনপির কোনো সমস্যা নাই। আমি দেখলাম যে বিএনপির তো ভালোই, বিএনপি তাকে দিয়ে যা বলানো তারপর, কিন্তু আসলে বিএনপি রাষ্ট্রপতি চেঞ্জ করবে বলেই আমার কাছে খবর, এবং বিএনপি রাষ্ট্রপতি চেঞ্জ করবে। সেই রাষ্ট্রপতির জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনি বঙ্গভবনে যদি কোনো লাউ গাছ লাগিয়ে থাকেন, সেই লাউ গাছে যদি লাউ পুরোপুরি বাড়তি নাও হয়, আমার ধারণা আপনার এটি কেটে খাওয়ার সময় হয়ে গেছে। যদি কোনো মাছ ছেড়ে থাকেন সেই পুকুরে, সে মাছটি তুলে এখনই খেতে পারেন, কারণ বিএনপি কিন্তু আপনাকে রাখবে না। কেন রাখবে না মানে আপনি থাকলে তাদের ক্ষতি নাই, কিন্তু কেন আপনাকে এই পুরস্কারটা কেন দিবে? আপনাদের দেওয়া যা কাজ হওয়ার সেটা তো হয়েছে, আর কেন? সুতরাং আপনি তো আর নিজে থেকে যাবেন না, তাই তো? মানে আপনাকে যা পড়তে দিবে, আপনি তো ভালো পাঠক, আপনাকে যা পড়তে দিবে আপনি তা পড়বেন। তো আপনি